আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। আমন মৌসুমের চালে ভরপুর বাজার, ভারত থেকেও আমদানি হয়েছে, তাই আপাত দৃষ্টিতে বাজারে চালের কোনো সংকট নেই। কিন্তু চালের দামে চলছে ব্যাপক সংকট। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ৮ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়, নাজিরশাইল ৮৫ থেকে ৯০ টাকা, আর ৫৮ টাকায় বিয়ার ২৮ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। এদিকে প্রায় হাতের নাগালে চলে এসেছে শীতকালীন সবজি। ১০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে মূলা, ফুলকপি ২০ থেকে ৩০ টাকায়, নতুন আলু ৪০ থেকে ৪৫ টাকায়, আর কিছুটা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, আর কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। আজ থেকে এক মাস আগে মিনিকেট ছিল ৬৮ থেকে ৭০ টাকা, এখন মিনিকেট ৭৮ থেকে ৮০ টাকা। ২৮ যেটা এটা ছিল ৫৫-৫৬, ওই ২৮ চাল ৬০ থেকে ৬২ টাকা। আসলে মিলারদের সিন্ডিকেট আর কর্পোরেট কোম্পানিদের সিন্ডিকেট ছাড়া আর অন্য কিছু। গত সপ্তাহে ছিল ১৩৫ টাকা লাল ডিম, এই সপ্তাহে আছে ১৩০ টাকা লাল ডিম। সাদা ডিম ১২৫ টাকা, গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। সিম ২০ থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি। বেগুন আপনার ৩০ থেকে শুরু করে আপনার ৬০ টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে নিত্য পণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। জি মালিহা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে কিন্তু নিত্য পণ্যের দাম কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে। শীতকালীন সবজিতে কিন্তু বাজার ভরপুর। এই মুহূর্তে কিন্তু আসলে সেই হিসাবে কিন্তু আমদানি যেরকম রয়েছে, যোগানো সেরকম রয়েছে। এবং আমি যদি আজকে কয়েকটা পণ্যের দাম বলি, আসলে ফুলকপি বিক্রি হতে 25 টাকায়, নতুন আলু বিক্রি হতে 30 থেকে 35-40 টাকাতে, এবং একই সাথে টমেটো বিক্রি হতে 20 থেকে 25 টাকাতে, পাতাকপি বিক্রি হতে 20 থেকে 25 টাকাতে, সাদা ডিম বিক্রি হচ্ছে 125 টাকায়, লাল ডিম বিক্রি হচ্ছে 130 টাকাতে। বোঝা যাচ্ছে যে আসলে সবকিছুর দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কি বলছেন, আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো। আসলে তিনি বাজার করতে এসেছেন, তার দাম কেমন আমরা একটু তার কাছে একটু জানতে চাইবো। বাজারে তো এসেছে, দাম কেমন? আসলে সবজির দাম যদিও ক্রয় ক্ষমতার মধ্যে আছে, কিন্তু মুরগির দাম, মাছের দাম এবং মাংসের দামগুলি এবং চাউলের দামগুলি আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবশ্যই এখানে ভোক্তা অধিদপ্তর আগে যে ধরনের অভিযান পরিচালনা করতো সেটি এখন আসলে একেবারেই দেখা যাচ্ছে না, যার ফলে বাজার মনিটরিং না থাকার কারণে এই দামটা আসলে একটা চক্র আছে যারা এই দামটা বৃদ্ধি করছে। আসলে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, আসলে যিনি মাল বিক্রি করছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো জিনিসপত্রের দামটা কেমন। জিনিসপত্রের দাম সস্তা তো এখন সস্তা রাখা যাচ্ছে, কম দিকে আছে। ফুলকপি 25 টাকা, আলু 50 টাকা, টমেটো 50 টাকা। ঠিক আছে, যোগানো ঠিক আছে, ডিস্ট্রিক্টে আসতেছে, আরো কমবে। আমরা শুনছিলেন ক্রেতা বিক্রেতার বক্তব্য। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামের বাজারে কিন্তু সবসময় গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী থাকে, তার ব্যতিক্রম আজকেও ঘটেনি। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকাতে বিক্রি হচ্ছে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা। ফার্মের মুরগি 190 টাকা থেকে 210 টাকা। তবে সেটা হচ্ছে কিন্তু বাজার বেঁধে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন, চাউলের দাম কিন্তু প্রতি কেজিতে চাউল ভেদে 8 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে মশলার দাম কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে। এলাচ বিক্রি হচ্ছে 5000 টাকাতে, যে এলাচ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 4200 টাকা। এবং শুধু যে এলাচ সেটাও না, সব ধরনের সবজির দাম, সব ধরনের মশলার দাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছিলাম যেখানে মশলা আমদানি করা হয় সেখানে, তারা বললো আসলে এই মুহূর্তে এলসি করা হচ্ছে, সেই এলসি মালগুলো আস্তে আস্তে আরো মাস 2 মাস লাগবে, তখন হয়তো পণ্যের দাম কমতে পারে বলে তারা বলছেন। তবে এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের দামও কম, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকাতে। সবকিছু মিলিয়ে যদি বলি, এই মুহূর্তে কিন্তু সবজি এবং অন্যান্য যেই পণ্যগুলো আছে সেগুলির দাম ক্রয় ক্ষমতার মধ্যে আছেন বলে মনে করেন যারা সাধারণ ক্রেতা আছে তারা। তবে বিক্রেতারা কিন্তু একটা অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ক্রেতার সংকট দেখা দিয়েছে বলে তারা জানিয়েছেন। মালিয়া, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বছরের শুরুতেই ভ্যাট বাড়ানোয় ব্যয় বাড়বে সংসারে, তবে সবচেয়ে বেশি বিপাকে পড়বে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। সংশ্লিষ্টরা বলছে, আইএমএফ ঋণের শর্তের কারণেই ভ্যাট বাড়ানো হচ্ছে, এতে সর্বক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।
কর ফাঁকি রোধ করে রাজস্ব বাড়ানো যেত বলে মনে করে তারা। অর্থ উপদেষ্টার দাবি, এতে পণ্যের দাম বাড়বে না। আরো জানাচ্ছেন এয়ার বাদল। এমনিতেই উচ্চ পণ্যমূল্যের বাজারে সংসারে টানাটানি, তার উপর বছরের শুরুতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে মন ভেঙেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। সারা বছর কিভাবে চলবে সেই চিন্তায় হতাশ। বিভিন্ন ধরনের পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এইগুলোর জন্য আরো ঝামেলা হতে পারে। আবার যদি এই সমস্ত ভ্যাট ট্যাট সবকিছু বাড়ায় তাহলে তো মানুষের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এটা দাম বাড়ানো থেকে অবশ্যই সরে আসা উচিত। যেসব পণ্য বা সেবায় ভ্যাট বাড়ানো হচ্ছে তার মধ্যে রয়েছে ওষুধ 2.4% থেকে বাড়ছে 5%, এলপিজি গ্যাস 5% থেকে বাড়িয়ে 7.5%, তৈরি পোশাক 7.5% থেকে বাড়িয়ে 15%, অভ্যন্তরীণ বিমানের টিকিটে আবগারি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 700 টাকা, আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে 3000 টাকা থেকে বাড়িয়ে তা করা হচ্ছে 4000 টাকা। বছরে 30 লাখ টাকার বেশি টার্নওভার থাকলে ভ্যাটের খাতায় নাম লেখাতে হবে। বর্তমানে এই সীমা 50 লাখ টাকা, অর্থাৎ 20 লাখ টাকা কমানো হয়েছে। এতে ছোট ব্যবসায়ীরাও ভ্যাটের আওতায় আসবেন। একই সঙ্গে ভ্যাট নিবন্ধনের সীমা 3 কোটি টাকা থেকে কমিয়ে 50 লাখ টাকা করা হয়েছে। পণ্য ও সেবার মূল্য বেড়ে যাওয়ায় জনজীবনে ও ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। যে নেট, সেই নেটের মধ্যে অনেক ছোট ব্যবসায়ীকে আওতায় আনার যে প্রক্রিয়া ঘোষণা করেছেন, আমরা মনে করি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট সমাজে পড়বে। ঋণ দিতে IMF বাংলাদেশকে কর জিডিপির অনুপাত 0.2% বাড়ানোর শর্ত দিয়েছে। টাকার অঙ্কে যা 12,000 কোটি টাকার বেশি। বলা হচ্ছে এই টাকা জনগণের কাছ থেকে আদায় করতেই বাড়ানো হচ্ছে ভ্যাট ও কোনো ক্ষেত্রে আবগারি শুল্ক। তো IMF এর শর্ত অনুযায়ী আমার যে পরিমাণ কর হার বাড়ানো দরকার সেইটা বাংলাদেশ পারছে না। কর ফাঁকি রোধটা করতে পারি কিনা। সাধারণ মানুষ কর প্রদান করেন, কিন্তু এই কর সরকারের কোষাগারে যায় না। কিন্তু অর্থ উপদেষ্টা বলছেন ভিন্ন কথা। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা। উপদেষ্টা পরিষদ নতুন ভ্যাট হারের বিষয়টি এরই মধ্যে অনুমোদন দিয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এআর বাদল, RTV, ঢাকা। পৌষের শীতে কাঁপছে রাজধানী সহ পুরো দেশ। দুদিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া। বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে নাজুক অবস্থায় খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি আরও 2 দিন থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না কোথাও। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রামেও। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি। হিলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। তীব্র শীতে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। গেল রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদি খান উপজেলার নিমতলা যাত্রী ছাউনি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়। আহত হয় 16 জন। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা শ্রীনগরগামী রুটের আব্দুল্লাহ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। এদিকে ভোরে এক্সপ্রেসওয়ের হাসারাতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। রাজধানী ঢাকা ও উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানা গেছে
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, সকাল 10:32 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5। তিনি বলেন, ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে মিয়ানমারের হোমালিন নামের একটি স্থান থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাবে রাজধানী সহ উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশেপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বাণিজ্যিক ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 18 জন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফুলাটন পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, আহত 10 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে বাকি 8 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 2টা নাগাদ সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট ভ্যান্স RV-10 মডেলের ছোট বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তার করতে তার বাসভবন ঘেরাও করা হয়েছে। তবে ইউলের বাসভবনে পুলিশের প্রবেশে বাধা দিচ্ছে প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মীরা। কড়া নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ওই বাসভবনে ঢোকার চেষ্টা করছেন জ্যেষ্ঠ কৌঁসুলি লি দায় হুয়ান সহ তদন্তকারী কর্মীরা। পাশাপাশি ইউলকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করছে তার সমর্থকরা। গেল ডিসেম্বরে সামরিক শাসন জারির দায়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ, কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হয়ে উত্তর দিতে অস্বীকার করায় ইউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একটি আদালত। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হামাস প্রশাসনের পুলিশ প্রধান মাহমুদ সালাহ। প্রাণ গেছে পুলিশ উপপ্রধান হুসাম শাহওয়ানেরও। শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার উপত্যকার নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াসির একটি তাঁবুতে হামলায় পুলিশের শীর্ষ এই 2 কর্মকর্তা ছাড়াও প্রাণ গেছে আরও 10 জনের। গেল 24 ঘন্টায় 365 বর্গ কিলোমিটারের ছোট এই উপত্যকায় অন্তত 34 বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় উপত্যকাটিতে 70 জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে 2023 সালের অক্টোবরের পর থেকে প্রাণ হারালেন 45,500-এরও বেশি ফিলিস্তিনি। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথম জয়ের খোঁজে আজও মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। অপরদিকে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুর্বার রাজশাহী। দুপুর 2টায় তাসকিনের রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস। উদ্বোধনী ম্যাচে রাজশাহী 197 রান করে হারলেও দ্বিতীয় ম্যাচে ঢাকাকে হারিয়ে জয়ের দেখা পায়। অপরদিকে হার দিয়ে এবারের বিপিএল শুরু করা চট্টগ্রামও এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30টায় খুলনা খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া খুলনা এদিনেও সে ধারা বজায় রাখতে চায়। অপরদিকে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে আগের 2 ম্যাচেই হারের তেতোস্বাদ পাওয়া ঢাকা। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।